আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ। অনেকদিন পর দর্শক এই অনুষ্ঠানটি আবার আপনাদের সামনে উপস্থাপন করলাম। যথারীতি আমার মোটামুটি নিয়মিত গেস্টই ছিলেন আবু হেনা রাজ্জাকি। তিনি আমার সঙ্গে যুক্ত আছেন, সিনিয়র আইনজীবী। রাজ্জাকি ভাই, আপনার কাছে কয়েকটা বিষয়, বিশেষ করে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রেক্ষিতেই আপনাকে আনবো আলোচনায়। সেটা হচ্ছে জামাত ইসলাম আজকে বড় একটি সমাবেশ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। এটি জামাত ইসলামের জন্য এই প্রথমবারের মতন সোহরাওয়ার্দী উদ্যানের একটি সমাবেশ। এই সমাবেশে তারা রীতিমতো ট্রেন ভাড়া করে চমক দেখিয়েছে। 3 জোড়া ট্রেন বা 4 জোড়া ট্রেন আসছে বিশেষভাবে। তারপরে পরিবহন ভাড়া করে আসছে, অর্থাৎ বড় একটা গ্যাদারিং। তারা, তাদের ধারণা যে 10 লাখের উপর মানুষ হবে এবং কালকে রাতে থেকেই জড়ো হয়েছে। সেই দৃশ্য দেখা যাচ্ছে। তারা যথাসম্ভব রাস্তাঘাটের আইন শৃঙ্খলা বা মানে যানবাহন নিয়ন্ত্রণেরও আহ, কাজ করছে, সহযোগিতা করছেন। কিন্তু জামাতের এই সমাবেশে 7টি দফা আছে, সেই দফার কয়েকটি বিষয় আছে যেটা আবার আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপির সাথে সাংঘর্ষিক। যেমন পিয়ার পদ্ধতি চায়, যেমন নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তারা চায়। এই 7 দফা দাবি পূরণ সাপেক্ষে তারা নির্বাচন চায়। আপনি কি মনে করেন যে জামাত ইসলাম, যদি ধরি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, তো তারাও তো একটা ফ্যাক্টর, আবার বিএনপি তারাও একটা বড় ফ্যাক্টর, তাহলে কি সামনে রাজনীতিতে এসব ইস্যু নিয়ে একটা সংঘাতময় পরিস্থিতি আপনি আহ মনে করছেন বা শঙ্কা করছেন? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। অনেকদিন পর এবং আপনার মাধ্যমে আপনার ভয়েস বাংলা চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাকে আমার শুভেচ্ছা। আপনি যে বিষয়টা উপস্থাপন করলেন তার আলোকে যদি শুরু করি এইভাবে, যে একটা বিষয় খুবই পরিষ্কার। বিগত 53 বছরের রাজনীতি বলতে পারবো না, কারণ আমাদের বয়স তো আর রাজনীতি বোঝার বয়স হয় নাই, কিন্তু যে যা থেকে বুঝি, যদি আমি জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসন থেকেও যদি ধরি এ পর্যন্ত, আমার কাছে মনে হইতেছে জামাত এখন বাংলাদেশে বর্তমানে জামাতের জীবনে সবচেয়ে বেশি চাঙ্গা হয়েছে দল হিসাবে। তাদের জন্য আমি বলছি না অন্য সব দলের চেয়েও বেশি, বাট তারা একটা বেশ উৎফুল্ল। তারা আজকে ট্রেন রিজার্ভ করে, এটা বেআইনি কিছু না, অধিকার আছে, করছে। এবং 10 লাখ লোকের জামায়াত করবে, এবং সেটা হবে কি না জানি না। তবে হইলে আমি ব্যক্তিগতভাবে আশ্চর্য হব না, এই কারণে জামাত একমাত্র দল যারা শৃঙ্খলাবদ্ধ, যাকে বলা যায় রেজিমেন্টেড। তারা লিস্টেড, তাদের সারা বাংলাদেশে কতজন কর্মী, কতজন সাথী, কতজন কি, জাস্ট লিস্টেড। এবং হুম। সেই মোতাবেক যদি বলে যে 10 লাখ লোকের গ্যাদারিং, তাতে সারপ্রাইজিং কিছু না, যেহেতু রেজিমেন্টেড। আর অন্যান্য দলের বেলায় এটা কি বিরাট ব্যাপক প্রচার করতে হয়, প্রচারণা করতে হয়, টোকাইয়ে আনতে হয়, বিরিয়ানি খাওয়া হইতে হয়, ইত্যাদি ইত্যাদি বহু কিছু আছে। সেই হিসাবে জামাত আহ, এখন চাঙ্গা, মানে বুঝাই যায়। দ্বিতীয় কথা হইলো যে দলীয় প্রভাব যদি ক্ষমতার বা সরকারের উপরে থাকে, সরকারের উপরে তার প্রভাব আছে কিনা সেটা না বললেও একটা জিনিস আমি বুঝি। আমি রাজনীতিতে এই মুহূর্তে যদি সবচেয়ে বড় দলটাকে বড় ভাই বলি, তারপরেরটাকে মেজো ভাই, এবং আরেকটা আছে ছোট ভাই। তো আজকে মেজো ভাইদের সমাবেশ হতে যাচ্ছে। এখন এই যে মেজো ভাইরা কিছু বিষয় নিয়ে উত্থাপন করছে আপনার সংস্কার ইয়েতে, বা নাগরিক মানে ঐক্য পরিষদ, ঐক্যমত্যের যে পরিষদ, সেখানে তারা কতগুলা বেসিক জিনিসে হাত দিয়েছে। যেমন স্থানীয় নির্বাচনটা তারা আগে চায়, পিয়ার পদ্ধতির নির্বাচন চায়, তারপরে ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, সেটা বিএনপিও হয়তো চায়। কিন্তু এই দুইটা ভাইটাল জায়গা খুবই মারাত্মক বাংলাদেশের জন্য। কারণ হচ্ছে যে আহ, জামাত এর সাথে কিন্তু 2001 সালে বিএনপি একটা বিশাল ঐক্য করছিল, এবং তারপরে তারা ক্ষমতায় যাওয়ার পর 60 সদস্য বিশিষ্ট যে মন্ত্রণালয়, তার ভিতরে সম্ভবত জামাত 4টা মন্ত্রণালয় পেয়েছিল। হুম। তো এখন আজকে কিন্তু আবার আমরা দেখতেছি সেই তার বড় ভাই যে আজকে রাজনীতিতে, সেই বড় ভাইরা কিন্তু মেজো ভাইদেরকে দেশ থেকে বিতাড়িত করতে করার স্লোগানও দিচ্ছে। তা এটা কি এরকম মনে হয় যে ভাই ভাইয়ের বিরোধ যে কোনো সময় হতে পারে, ভাই ভাইয়ের মিল যে কোনো সময় হতে পারে, কিন্তু যার ভিতর থেকে আজকে বড় ভাইরা ছোট ভাইদেরকে যে ব্লেমটা দিচ্ছে, ইভেন রাজাকার হিসেবে আখ্যায়িত করে,
তারা করুক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু 2001 সালে এদেরকে নিয়েই তো সরকার গঠন করা হয়েছিল। তাহলে এটা কি রাজনীতির কি বৈশিষ্ট্য যে 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 কোয়ালিটির থাকুক, যার গায়ের থেকে যত গন্ধ থাকুক, প্রয়োজনে ক্ষমতায় যাওয়ার প্রয়োজনে যে কোনো সময় সন্ধি হতে পারে? এটা কি রাজনীতির থিওরি হতে পারে? আদর্শগত ভাবে কি এটা হতে পারে? আমরা চাই কি একটা রাষ্ট্র পরিচালনা, কথা সোজা বাংলা হলো রাষ্ট্র পরিচালনা করবে, এর ভিতরে কোন দলের আইডিওলজি কি সেটা কতখানি দেশের লোকে গ্রহণ করে, প্লাস ওভারসিজ তার ফরেন পলিসি কি হবে, এই দুইটা বিষয়, আভ্যন্তরীণ এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল, এর বাইরে কিছু না। তো আপনি যখন ইন্টারনাল রাজনীতিতে এক্সটার্নাল রাজনীতি চিন্তা করলে ইন্টারনাল এমন দলের সাথে আপনি সঙ্গ করতেছেন যেটা গ্রহণযোগ্য নাও হইতে পারে, অথচ ক্ষমতায় যাওয়ার জন্য আপনি করতেছেন। তো রাজনৈতিক দলের যদি এই বৈশিষ্ট্য হয়, তাহলে আমরা আবার যখন বলি অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকতে পারবে না, অন্তর্বর্তীকালীন সে এটা করতে পারবে, রাজনৈতিক দলের কমিটমেন্টটা কোথায়? রাজনৈতিক দলগুলোর আইডিওলজিটা কোথায়? আপনি এক আদর্শের, আরেকটা দল আর এক আদর্শের, আপনি ক্ষমতায় যাওয়ার জন্য আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন, এটা তো ঠিক হইলো না। দেশের জনগণ সাফার করে। আর পিয়ার পদ্ধতি যেটা তারা বলছে, পিয়ার পদ্ধতি নিয়ে আমি যদি দুইটা কথা বলি, এর ভালো দিক আর মন্দ দিক আছে। বাংলাদেশের রাজনীতিতে অতীতে কোনো শক্ত বিরোধী দল ছিল না। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, তাহলে কিন্তু আপনাকে পিয়ার পদ্ধতিতে যেতে হবে। পিয়ার পদ্ধতিতে গেলেই আপনি মনে করেন একটা শক্ত বিরোধী দল পেতে পারেন। কেননা মানে বড় ভাইরা আজকে যে মানে বড় দল যেটা ক্ষমতা আছে, তারা যে পরিমাণ ভোট পেয়ে এই মুহূর্তে নির্বাচনে দেখা যাবে 200-র উপরে তারা আসন পেতে পারে। কিন্তু মেজ ভাইরা বহু জায়গায় দেখা যাবে মাত্র 20,000 15,000 ভোটে অন্তত 20টা 30টা 40টা জায়গায় তারা ব্যর্থ হবে। সারা বাংলাদেশে হয়তো মেজ ভাইরা 3 4 5টা সিট পেতে পারে, তাদের অনেক ভোট পাওয়ার পরেও। অনেক ভোট বলতে আমি যদি তাদের সর্বোচ্চ সমস্ত ইসলামী দলগুলার ভোট একসাথে 10%ও ধরি, তাহলে 12 কোটি ভোটের মধ্যে যদি অর্ধেক কাস্ট হয় 50%, তাহলে 6 কোটি ভোটের মধ্যে তারা যদি 10%ও পায়, ফর এক্সাম্পল, তাইলে তাদের ভোট আসে কত? বা আরো একটু কমায় যদি 12 কোটি ভোটে ধরেন 12 × 10 = 120 কোটি ভোট, বা 1 কোটি ভোট তারা পাবে। 1 কোটি ভোট পাইলে প্রতি সিটে যদি 2 লাখ ভোটে একটা সিট হয়, তাতে 50টা সিট পাবে। আর বিএনপি মিনিমাম 3 কোটি 3.5 কোটি ভোট পাবে কমপক্ষে, যদি 5 কোটিও 6 কোটি কালেকশন হয়। 3 কোটি 3.5 কোটি ভোটে আপনি যদি 2 লাখ একটা সিট হয়, তাহলে 160-70টা সিট পায়। এই পিয়ার পদ্ধতিতে যেটা হয়, সেক্ষেত্রে শক্ত বিরোধী দল হতে পারে। আমি বলছি না পিয়ার পদ্ধতির সাপোর্টার, আমি আমি অ্যানালাইসিস দিচ্ছি। পিয়ার পদ্ধতিতে এটা হতে পারে এক। দুই, পিয়ার পদ্ধতির আরেকটা সুবিধা হলোই, যে ব্যক্তি ভোট দিচ্ছেন তিনি জানতেছেন তার ভোটের ভিত্তিতে কেউ না কেউ প্রতিনিধি হয়ে ঢুকবে তো সংসদে, ভোটের ভিত্তিতে। অনেকে একটা মিসলিড করে, ভোট দিব কলিমুদ্দিনে, সংসদে যাবে সলিমুদ্দিন। ইট ইজ অ্যাবসলুটলি ফলস, অ্যাবসলুটলি মিথ্যা কথা। তারা জানেই না পিয়ার পদ্ধতির সিস্টেমই হইলো প্রতিটা দল এক থেকে সিরিয়াল 300 পর্যন্ত তাদের এমপি যাদেরকে নির্বাচিত করতে চায় তাদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিবে। আর পিয়ার পদ্ধতিতে ভোটটা হবে দলের মার্কায়। এখন যদি বিএনপি 160টা 70টা 80টা সিট পায় পিয়ার পদ্ধতিতে, তখন ওই যে নির্বাচন কমিশনে যে তালিকা দিছিল, ওই 1 থেকে 180টা মেম্বার ব্যক্তিকে তারা সংসদে এমপি হিসাবে মনোনয়ন দিবে। একইভাবে অন্যান্য দল। কিন্তু কেউ কেউ বলে আমি ভোট দিব একজনের, পাস করবে আর একজন। ইট ইজ নট কারেক্ট। এখন আসেন, এই 1 নম্বর মেরিটস হইলো শক্ত বিরোধী দল পাবেন। 2, ভোটটা বিফলে যাচ্ছে না, এটা হলো মেরিটস। আর ডিমেরিটস হইলো আপনি দুর্বল সরকার পাবেন। দুর্বল সরকার মানে আপনি কথায় কথায় ওয়াকআউট, কথায় কথায় মানে গভর্নমেন্টের উপরে খুব টর্চার হবে, গভর্নমেন্ট সবসময় নড়ে বড়ে থাকবে, যে কোনো সময় ইউনাইটেড হয়ে একটা গভর্নমেন্টকে ফেলে দিতে পারে। এগুলো আমি মেরিটস আর ডিমেরিটস বললাম। এবার আসেন স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন যদি বলেন আগে আর পরে, আগের তফাৎ কি আর পরের তফাৎ কি? যদি স্থানীয় নির্বাচন আগে হয়ে যায়, তাহলে কি হয়? কেউ জানে না দলীয় এমপি কে হবে, এবং স্থানীয় নির্বাচনে একাধিক ব্যক্তির থেকে একটা দলের কেউ না কেউ ইউনিয়ন চেয়ারম্যান হবে। একই কায়দায় একটা দলের একাধিক ব্যক্তি থেকে কেউ না কেউ উপজেলা চেয়ারম্যান হবে, এবং এই উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান দুইজনের ভিতরে নিয়ন্ত্রণ একের উপরে অপরের নাও থাকতে পারে, বাট রাজনীতি করবে। এরপরে যদি আপনি এমপি নির্বাচন করেন, তখন এমপি হওয়ার পর এমপির কিন্তু আর কোনো ক্ষমতা থাকে না
উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করার বা সিলেক্ট করার প্রার্থী হিসাবে। ফলে কি হয়, আগে যদি ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হয়, তাহলে এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান, এই তিনজনের মধ্যে সমন্বয় হওয়া কঠিন, এবং সেখানে রাজনীতি করতে গেলে একটা বেগ পেতে হয়। আর যদি আগে এমপি নির্বাচন হয়, তারপরে কি হয়, প্রথম এমপি নির্বাচন হয়ে গেলে তারপরে তার ইচ্ছা ছাড়া উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন চেয়ারম্যান কেউ হইতে পারে না, এবং তখন একই দলের একাধিক ব্যক্তি সাধারণত থাকে না। সেক্ষেত্রে কি হয়, এমপির মনোনীত প্রার্থী উপজেলা চেয়ারম্যান হয়, এমপির মনোনীত প্রার্থী ইউনিয়ন চেয়ারম্যান হয়, এবং এই তিনজনে মিলে একটা মব করতে পারে। আমরা অতীতে দেখেছি, বাংলাদেশে নির্বাচিত 300 এমপি 300 এলাকার মবের বাদশাহ হন। অর্থাৎ ওই এমপি, ওই উপজেলা চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন চেয়ারম্যান তিনে মিলে যা করে, এর বাইরে ওই এলাকায় আর কিছু হয় না, এবং প্রশাসন তখন তৃতীয় ব্যক্তি বা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে। সুতরাং যদি এই দেশে আপনি মব দূর করতে চান, রাজনৈতিক মব যদি দূর করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন আগে করতে হবে, তারপরে আপনি এমপি নির্বাচন করবেন। আর যদি মনে করেন যে না, রাজনৈতিক মব বজায় রাখবেন, আমরা বিগত নির্বাচনগুলোয় দেখেছি এমপির বাইরে কেউ যাইতে পারে না। এমপির কাজ হলো পার্লামেন্টে শুধু আইন প্রণয়ন করা, অথচ এমপি বাংলাদেশের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রে, চিফ ইঞ্জিনিয়ার ডাইকে ধমকায়, নানান অফিসে যায়, কাজ বাগায়, এইটা করে সেইটা করে, উপজেলার ডেভেলপমেন্ট ওয়ার্ক সেটা এমপির নিয়ন্ত্রণে থাকে, অথচ তার কাজ কিন্তু শুধুই আইন প্রণয়ন করা। এবং এমপিদেরকে যদি এটার ভিতরে আপনি সীমাবদ্ধ রাখতে পারেন যে আইন প্রণয়ন করা ছাড়া কোনো কাজে তারা শরিক হইতে পারবে না, স্টেপ নিতে পারবে না, অর্থনৈতিক কোন ডেভেলপমেন্টের কাজ যেতে পারবে না, আপনি নিশ্চিত করেন, আইন করেন, আপনি দেখবেন এমপির জন্য প্রার্থী খুঁজে পাবেন না। আর যে সমস্ত এমপির এরকম লোভ থাকে ক্ষমতায় থেকে কাজ আদায় করবে, বিরাট বিরাট মেগা প্রজেক্ট থেকে শেয়ার নেবে, কাজ করবে, তাহলে আল্লাহর ওয়াস্তে ইউ আর জাস্ট ডিসকোয়ালিফাইড টু বি দ্য মেম্বার অফ পার্লামেন্ট। আপনি উপজেলা চেয়ারম্যান হন, আপনি ইউনিয়ন চেয়ারম্যান হন, ওখানে ওই এলজিআরডির সাথে আপনারা কাজ করবেন যেটার জন্য আপনার যেটা যোগ্য। আর যদি নিজেকে মনে করেন যে আপনি আইন প্রণয়ন করবেন, তার আগে আপনি ভাববেন যে আপনি আইন প্রণয়ন করার জন্য যোগ্য ব্যক্তি কিনা, কিংবা একটা ব্যক্তি আইন বানাইলে বাংলায় পইরা বোঝেন কিনা, এটা ভাইবে তারপরে এমপি নির্বাচনের জন্য আইসেন। আপনি যদি সব ওই আওয়ামী লীগ যেভাবে নমিনেশন দিচ্ছে, অতীতে আমরা দেখছি কে কিভাবে নমিনেশন দেয়, কে কোথায় গান গায়, কে কোথায় খেলে, ঢুকাই দিতেছেন পার্লামেন্টে, হা জয়যুক্ত, হা জয়যুক্ত। যদি বিবেক থাকে, বিবেচনা থাকে, জুলাই আন্দোলনের পরে নিজেরা যদি আইন প্রণয়নকারী সংস্থার মেম্বার হিসেবে যোগ্য মনে করেন যে বাংলা পড়তে পারেন ভালো করে, তাইলে পার্লামেন্টে যান। আপনি যদি মূর্খ থাকেন, আপনাদের টাকার প্রভাব থাকে, আল্লাহর হস্তে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যান, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে যান, দেশটাকে গান্দা করেন না। আপনারা কিন্তু কেউ সুনাম নিয়ে এখন পর্যন্ত পতিত সরকার বা আগের সরকার যারাই আমাদের কাছে পরীক্ষিত দল, কেউ বাংলাদেশে কোনো সুনাম নিয়ে এখনো বসবাস করতে পারেন নাই। আপনাদের কোনো ব্যক্তির নামে এখন কিন্তু কোথাও জিকির হয় না, এগুলো মাথায় রাখতে হবে। সুতরাং আমি আপনাকে বুঝাইলাম যে এই নির্বাচনে, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন যে আগে হয়, কোন এমপি বাংলাদেশে মব করতে পারবে না, আপনি লেখা রাখেন। আর আগে এমপি নির্বাচন হইলি এই দেশে মব বহাল থাকবে, খালি গল্প করে অমুকের পিটায় মব। মব তো বাংলাদেশের সমস্ত এমপিরা গত যুগ যুগ ধরে এমপিরা মবগিরি করে আসতেছে। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে। আপনার তাহলে লেভেল প্লেইং ফিল্ড এটা কিভাবে সম্ভব, যেটা জামাতের দাবি, সেই দাবিটা পূরণ করে কিভাবে লেভেল প্লেইং ফিল্ড করবে? লেভেল প্লেইং ফিল্ডের যে ইতিহাস বাংলাদেশে বিগত 16 বছরে এমন কোন দল নাই যে বলে নাই লেভেল প্লেইং ফিল্ড নাই। সবাই বলছে যে লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছু নাই, এবং সে কারণে দায়িত্বশীল বড় ভাই মেজো ভাই যারা বলি রাজনীতিতে, তারা কিন্তু নির্বাচন বয়কটও করেছেন, বর্জনও করেছেন। তাহলে লেভেল প্লেইং ফিল্ড নাই, কখনো ছিল না। তো সেই প্রশাসন এখনোই আছে। তাহলে আজকে যারা বলতেছে নির্বাচন দিলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা গেলেই পরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিভাবে ঠিক হবে? যারা ক্ষমতা আসছে, জিয়া রহমান সাহেব ক্ষমতায় আসছিলেন সামরিক শাসন দিয়ে, এরশাদ সাহেব আসছিলেন ক্ষমতায়, 111 আসলো, জুলাই অভ্যুত্থান আসলো, তার আগে কে কোন অনির্বাচিত সরকার ছিল? সবই তো নির্বাচিত সরকার ছিল। তো নির্বাচিত সরকার যে অযোগ্য হয় কখনো কখনো, তা না হলে নির্বাচিত সরকার কাছ থেকে ক্ষমতা যখন কেউ নিয়ে যায় মার্শাল্লাহর নামে, 111 নামে,
জুলাই আন্দোলনের নামে, তখন দেশবাসী স্বস্তির নিঃশ্বাস কেন ছাড়ে? একটা লোক তো আফসোস করে না, হায় রে দেশ, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা কাইরে নিছে, কেউ কেউ তো কষ্ট পায় না, বরং স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তার মানে রাজনীতিবিদদের কাছেই যে দেশ সবসময় নিরাপদ তা না, বরং রাজনীতিবিদরা দেশটাকে ধাপে ধাপে কোনো কোনো সময় এমন ধ্বংসের জায়গায় নিতে যাচ্ছিল, তখন আল্লাহর রহমত হিসাবে সেই জিয়াউর রহমান সামরিক শাসন, এরশাদ সাহেবের সামরিক শাসন, 1/11 এবং জুলাই আন্দোলন হয়েছে শুধুমাত্র রাজনৈতিক দলের কাছ থেকে দেশটাকে বাঁচানোর জন্য, যে যখন ক্ষমতায় ছিলেন গল্প যতই করেন। আর আজকে যারা মনে করেন নির্বাচন চাইতেছেন, চাওয়া অপরাধ না, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আপনি নিশ্চিত হইলেন কেমনে? যদি আপনি মনে করেন সেই অতীতের প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হয়, এখন হবে, আগে হয় নাই কেন? আগে বলছেন কেন হয় নাই? আগেও তো ছিল, তাইলে আপনি নির্বাচনে যান নাই কেন? তার মানে কি সবাই খালি বিজয়ের পথটা খোঁজেন, যে কোন নির্বাচন, কারণ আপনারা জানেন যে নির্বাচনের দ্বারা আপনারা পাশ করবেন কেন? মেইন কারণ আমি বলে দিচ্ছি, বাংলাদেশ না, বাংলাদেশ এখন গ্লোবাল ভিলেজের বাইরে না, এই গ্লোবাল ভিলেজের ভিতরে আমি একজন মেম্বার। বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির ইনভলভমেন্ট আছে, সবকিছু মিলাইলে ইউনুসকে অপসারণ করাটা খুবই জরুরি। এবং যে শক্তি, বহির্বিশ্বের যে শক্তি ইউনুসকে সরানোর জন্য নির্বাচনে দাঁড়াবেন না, ফলে লেভেল প্লেইং আমার ফিল্ড তো দরকার বিএনপি জামাতের জন্য। আমি তো সেটাই বলছি, তাই বিএনপি জামাত কি করে নিশ্চিত হন যে লেভেল প্লেইং ফিল্ড এখন আছে? এই 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 প্রশাসন তো বিগত নির্বাচনের সময় ছিল নাম্বার ওয়ান। কি করণীয়? নাম্বার হ্যাঁ, তাহলে কি মানে করণীয় কি কি? করা কি করা উচিত? সেই জন্য তো সবাই সংস্কারের কথা বলে একটা জায়গায় গেছে, এখনো তো ঐক্যমত্য হচ্ছে না। আমি তো আপনাকে সমাধান দিলাম, যদি মব জাস্টিস দূর করতে হয় ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন আগে করেন। মানেন না কেন? মানছেন না কেন? মানছেন না মানে আবার মব জাস্টিস চান নির্বাচিত হয়ে। আগে এমপি নির্বাচন হবে, তারপর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হবে, ত্রিরত্ন একত্র হয়ে মব তৈরি করবেন। অফিসিয়ালি সংবিধানের ভিত্তিতে রাজনৈতিক ভাবে আপনি মব তৈরি করতে চান, তাহলে ইউনিয়ন চেয়ারম্যানে যে ভোট দিবে, এমপির ভোট তো তারাই দিবে। আপনি আগে মানতে দোষটা কোথায়? আগে মানতে আপনাকে তো লজিক দিতে হবে যে আমি এই লজিকে চাই না। ভোটার তো সেম। পরিষ্কার আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, বিগত দিন আপনিও দেখছেন, আমিও দেখছি, এমপি সাহেব তার এলাকার মবের সম্রাট থাকেন। যে এলাকার যিনি এমপি, তিনি উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান যা বলে তাই, প্রশাসনের মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে। সিম্পল। বাংলাদেশ থেকে মব দূর করার প্রথম ধাপ হইল আগে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন, উপজেলা নির্বাচন, তারপর আপনি এমপি নির্বাচন নিয়ে আসেন। কেন আনবেন না? আপনার সমস্যাটা কোথায়? আপনি দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, যদি তাই হয় সমস্যাটা কোথায়? আপনাকে লজিক দিলেই হবে আগে এমপি নির্বাচন দিতে হবে কেন? কারণটা কি? আচ্ছা, আরেকটা মানে দ্বিকক্ষেও পিআর সিস্টেমটা বিপক্ষে বিএনপির মত, আপনার কাছে কি মনে হয়? আপনি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, বাংলাদেশটাকে যদি আমি অন্য দেশের সাথে তুলনা করি, পৃথিবীর বহু বড় বড় দেশ আছে, সেই ভারত বলেন, আমেরিকা বলেন, চায়না বলেন, কানাডা বলেন, সব দেশে আমাদের চেয়ে বহু বহু গুণে বড়। বাংলাদেশ ভারতের একটা প্রদেশের মতো সাইজে। আমার কাছে হাস্যকর মনে হয় 300 এমপি, 100 মহিলা এমপি, আবার উচ্চ কক্ষ, কি প্রয়োজনটা কি? কারণটা কি? আপনি এতটুকু একটা স্টেট চালাবেন, ভাই বিশ্বাস করেন মস্করা, একদম স্রেফ মস্করা। আপনি এতটুকু একটা দেশ চালাবেন ইনসাইড, এটা নিম্ন কক্ষ 300 এমপি, 100 মহিলা এমপি, আবার উচ্চ কক্ষ। আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি ব্যক্তিগতভাবে আমার মত দিলাম। হ্যাঁ, বুঝলাম, কিন্তু মানে এখন নির্বাচনটা মানে এখন যে পদ্ধতি, এটাকে যদি পিআর পদ্ধতি করা হয়, তাহলে মানে সরকার দুর্বল হয়ে পড়ার শঙ্কা আছে কিনা? মনে করেন জামাত সহ সবাই মিলে যদি একটা জোট করে, এবং তাদের যদি তারা বলে যে আমরা পরবর্তীতে আমরা ভাগাভাগি করে নেব, তাহলে ধরেন 2 কোটি 3 কোটি ভোট পেল বিএনপি, আর 2.5 কোটি ভোট যদি পায় সবাই মিলে, তাহলে সরকার দুর্বল হলে সেটা আবার একটা জটিলতা তৈরি হবে কিনা? আপনি সরকার দুর্বল হলে আপনি আপনি শুনেন, একটা কথা বলি সিম্পল। সৌদি আরবে আইন আছে না, যে চুরি করলে হাত কেটে দেয়? আছে তো? সৌদি আরবের লোকের হাত আছে নাকি নাই? আছে। আচ্ছা, কুদৃষ্টি দিলে চোখ তুলে ফেলায় সৌদি আরব, তাদের চোখ আছে নাকি নাই? তাহলে তাদের হাতও আছে, চোখও আছে, তার মানে কি? তার আইন মানে। তা আপনি যদি স্বচ্ছ থাকেন, বেআইনি কিছু না করেন, আপনার তো ভয়টা কিসের? আমি তো আবার বলছি, আপনি মব হইতে চান, আপনার বুকে যদি সাহস থাকে, সিনায় যদি বল থাকে, আপনি যদি স্বচ্ছ হন, স্বচ্ছ হতে পারেন, সাহস থাকে, আপনি তো কোনো কিছু তো অসুবিধা হওয়ার কথা। আবারও বলছি, আপনি মব হইতে চান, স্বৈরাচার হইতে চান, পরিষ্কার একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চান,
এইটা এই দেশে আর হবে কিনা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। আপনাকে তাহলে ছাড় দিয়ে নির্বাচনে আসতেন। তাহলে এই সমাবেশের মধ্য দিয়ে কি আপনার কাছে মনে হয় কি যে একটা বড় শক্তি হিসাবে বিএনপির এই বিপরীতে এই এই দাঁড়ায়? এই সমাবেশ নিয়ে আমরা আলোচনা করতেছি না, এই সমাবেশ নিয়ে আমাদের আলোচনা, বাট এই যে কথাগুলো আপনি বললেন সমাবেশে এই দাবি হুম হুম উত্থাপন হয়তো করবে, যেটা আগেও করছে। কিন্তু প্রশ্ন হুম হচ্ছে, আমরা তো দেখতেছি দেশটা মাস্তানিতে চলে, ওনারা শোডাউন করবেন, আমাদের এত লোক আছে, কালকে বিএনপি করবে, এত বছর লোক আছে, ওইদিকে এনসিপি যাইতে পারে না, কেউ কেউ বলে হ্যাঁ প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল। আরে বেটা, আমার দেশের এক জেলা থেকে আরেক জেলায় যাব, কিসের প্রস্তুতি? এক জেলা থেকে আমি আরেক জেলায় যাব, প্রস্তুতি কিসের? এনি টাইম আমি যাব। হুম এখানে একজন ভদ্রলোক কয় বাঘের এলাকায় গেছে, বাঘের লেজ দিয়ে কান খুঁচাইতে চাইছে, বাঘ কি ছেড়ে দেবে? মানে আমি আই হেট দ্যাট পারসন। বাংলাদেশ এটা কি আলাদা ভিসা নিয়ে যাইতে হবে? এটা কি বাংলাদেশের মধ্যে, এটা কি আলাদা একটা দেশ? রাইট। আপনি বলেন, এটা কি আলাদা দেশ? না না। আই হেট লাইক এনিথিং যে বলে কালকে কে যেন একজনে বলতেছে যে তাদের এইভাবে যাওয়া ঠিক হয় নাই, প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি তারিখটা দেন না, কোন দিন যাবে বলেন দেখি, কোন বাঘের বাচ্চা বাংলাদেশ আছে বলবে অমুক দিন যান, ওই দিন সেফ। না বলতে পারে, তাহলে রাজনীতি করার অধিকার নাই। আর আপনি রাজনৈতিক বক্তব্য দিতে যাবেন, তারে পিঠে তারায় দেয়, এতে যদি অন্য রাজনৈতিক দল বাহবা দেয়, আই হেট অল পলিটিক্যাল পার্টিস। আপনি কেন বাহবা দিবেন? রাইট আজকে যেটা তার ঘাড়ে উঠছে, কালকে সেটা আপনার ঘাড়ে পড়তে পারে। রাইট। না, এর আগে তো বিএনপির স্বেচ্ছাসেবক দলের দুইজন নেতাও তো মারা গেছে। তারা 2-3 মাস পট পরিবর্তনের পর একটা পথসভা করে যখন চলে যাচ্ছিল তখন তাদের উপর হামলা করা হয়, তখনও কিন্তু এই ঘটনা ঘটছে। না না, আপনার আপনি সবচেয়ে বড় দাবি কথা কি করেন জানেন? আমি বলি সবচেয়ে বড় কথা, আপনার গায়ে লাগে না, কেন লাগে না আমি বলি। গত 53 বছর ইতিহাসে বাংলাদেশে কোন রাজনৈতিক নেতা যারা টপ ফর্মে ছিল, এরকম রাজনৈতিক কোন পোলা মাইয়া নাতি কোন রাস্তায় গুলি খেয়ে মারা যাওয়া তো দূরের কথা, আহত হয় নাই। আপনি দেখান না, একটা এক্সাম্পল দেন। কাজে রাজনৈতিক নেতারা অন্য মায়ের সন্তানদেরকে মাঠে পাঠায় আর তাদের সন্তানদেরকে বিদেশে পাঠায়। যে সমস্ত রাজনৈতিক দল বিদেশে পাঠায়, আইসা 3 লাইন ইংরেজি বলে, ওয়েল সুটেড মুটেড হয়ে কথা বলে, তারা আবার দেশ চালানোর জন্য যোগ্য। আই হেট দিস পলিটিক্স। ধন্যবাদ রাজাকি ভাই, সমসাময়িক বিষয় নিয়ে আপনার মূল্যবান বক্তব্য শুনলাম। দর্শক, নিশ্চয়ই আমরা আগামীতে আবারও সমসাময়িক অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।